স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব সহ রাজনৈতিক ব্যক্তিদের উপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আর দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী আহমেদ জানান, পরাজিত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে একটি চক্র। সম্প্রতি বাংলাদেশের কোনো রাজনীতিকের বিদেশ সফর মানেই প্রবাসী দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে। আগে যেটা স্লোগান এবং কালো পতাকা প্রদর্শনে সীমাবদ্ধ ছিল, এখন তা রূপ নিচ্ছে আরও উত্তপ্ত ঘটনা প্রবাহে বা আক্রমণে। ডিম জুতা নিক্ষেপের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটছে, যাতে বিদেশের মাটিতে নষ্ট হচ্ছে বাংলাদেশিদের ভাবমূর্তি। তবে এই ধরনের বিক্ষোভ শুধু দেশের ভাবমূর্তি নষ্ট করছে না, বিভিন্ন দেশে বাংলাদেশিদের প্রবেশও সংকুচিত হয়ে আসছে বলে বলছেন অনেকে। এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। সাইফ মুস্তাফিজ, এই ঘটনাকে এনসিপি কিভাবে দেখছে? জি, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন টিভি পর্দায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আজকে অত্যন্ত নেক্কারজনক একটি ঘটনা আমরা দেখতে পেলাম। আওয়ামী লীগের যেসব খুনি সন্ত্রাসীরা যারা বিভিন্ন দেশে পলাতক রয়েছে, তাদের একটা অংশ যারা নিউ ইয়র্কে আছেন, তারা দেখলেন যে আজকে কিভাবে আসলে আমাদের সদস্য সচিব আক্তার হোসেনের উপরে হামলা করলেন এবং আমাদের সেখানকার নারী নেত্রী সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার থেকে শুরু করে তাদেরকে যে রকম হিউমিলেট করা হলো, সেটা আসলে বোঝা যায় যে তাদের আসল পরিচয়টা কিরকম এবং তাদের ক্যারেক্টারিস্টিকটা কিরকম। এবং এত বড় গণহত্যা চালানোর পরও তাদের মধ্যে যে বিন্দু মাত্র অনুশোচনা আসেনি, বরঞ্চ তারা আরো হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠছে, সেটার প্রমাণ আসলে আজকে আমরা দেখতে পেলাম। জি, ওয়াদুদ ভূঁইয়া, বিদেশের মাটিতে এরকম আক্রমণ, ডিম জুতা নিক্ষেপের মতো ঘটনা, এটাকে কিভাবে দেখেন? বিএনপি এটা কিভাবে দেখছে? এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক। আর এটাকে বলবো আমরা, তাদের হৃদয়ের যে রক্তক্ষরণ, তারা যে সারা দেশে 15-16 বছর ধরে যে অন্যায় জুলুম অবিচার নির্বিচার খুন গুম করে ছাত্র জনতার রক্তের উপরে পা দিয়ে পালিয়ে গেছে, সেই পরাজয়ের গ্লানি দূর করার জন্য ইউনূস সাহেবকে এবং ইউনূস সাহেবের শপথ সঙ্গীদেরকে হামলা করে অপমান করার চেষ্টা করেছে। এবং শুধু আমেরিকার যারা আওয়ামী লীগ আছে তারা নয়, সারা ইউরোপ থেকে তারা সকল আমেরিকান এবং আমেরিকা নিয়ে আসে, ইউরোপের সকল বাংলাদেশিদেরকে সারা ইউরোপের এবং পারলে কিছু মিডল ইস্টেরও তারা নিয়ে গেছে এবং যারা সবাই সমাবেত হয়ে এই কাজটা করেছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমার মনে হয় বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিস্টকে মোকাবেলা করার ছাড়া কোনো উপায় নাই। কারণ এখন ঢাকা শহরেও দেখা যাচ্ছে বিভিন্ন জেলার থেকে যারা পালিয়ে এসেছে, পালিয়ে ঢাকায় থাকে, তারা মিছিল করছে, বিভিন্ন গুপ্ত মিছিল করছে, হঠাৎ করে মিছিল করে পালিয়ে যাচ্ছে। তো এদেরকে এবং দেশের বাইরে ভিতরে এই ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসীদেরকে, ক্যাডারদেরকে দমন করার জন্য শুধু পুলিশের উপরে নির্ভর করলে হবে না, পুলিশকে সাহায্য করতে হবে, পুলিশেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিএনপির জায়গার থেকে হোক, এনসিপির জায়গার থেকে, জামাত জায়গার থেকে, অথবা ঐক্যবদ্ধভাবে ওদেরকে মোকাবেলা করতে হবে। আমরা যদি পুলিশকে দায়ী করি শুধু হবে না, মূল স্ট্রাকচারটাতে দুর্বলতা আছে, ভেঙে গেছে গত আন্দোলনে। অতএব ওদের উপরে নির্ভর করলে এই ফ্যাসিস্টকে সরানো বা দমানো যাবে না, ঐক্যবদ্ধভাবে পুলিশের সাথে সহযোগিতা করে এদেরকে ঠেকাতে হবে। জি, সাইফ মুস্তাফিজ, যুক্তরাষ্ট্রের এই ঘটনায় জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু দেখেন কিনা সে দেশে? হ্যাঁ, আমি তো আসলে ইস্যু দেখছি, কারণ আমাদের প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে 3টি রাজনৈতিক দলের নেতারা গিয়েছেন এবং তারা প্রত্যেকেই সবাই গুরুত্বপূর্ণ। সে জায়গা থেকে আজকের এই ঘটনা, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থেকে শুরু করে জামাতের যে নেতারা ছিলেন প্রত্যেকেই তো ছিলেন।
এবং প্রত্যেকেই কিন্তু আজকের এই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে এবং তাদের নিরাপত্তা নিয়েও আমরা আসলে শঙ্কিত। সেখানে আসলে আমাদের সেখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কনসুলেট যে জেনারেল আছেন মানে তাদের ভূমিকাটা নিয়ে আসলে প্রশ্নবিদ্ধ। এবং আমরা এও জানতে পেরেছি যে আমাদের সেখানকার ডায়াসপোরার কমিউনিটির যে মানুষগুলো তাদেরকে রিসিভ করতে গিয়েছিল তাদেরকেও আমাদের সেখানকার এম্বাসি থেকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন যে আসলে অভ্যুত্থানের পরে যেই চেঞ্জগুলো আসলে আসা উচিত ছিল, আপনারা 17 বছর ধরে আওয়ামী লীগে প্রত্যেকটা জায়গায় একটা করে সেট আপ বসানো হয়েছে প্রত্যেকটা দূতাবাসগুলোতে, সেগুলো কিন্তু অভ্যুত্থানের পরে পরিবর্তন করা হয়নি। আমরা যে পরিবর্তনের কথা বলছি, যে সিস্টেমেটিক চেঞ্জের কথা বলছি, আমাদের মানে এটা যদি আসলে না করা হয়, এটার জন্য ফলাফলটা কিরকম ভোগ করতে হবে সেটা কিন্তু একরকম রূপ আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা বারবার বলছিলাম যে উপর দিয়ে কিছু উপদেষ্টা বা কিছু মানুষকে যদি শুধুমাত্র চেঞ্জ না করে আমাদের পুরো প্রক্রিয়াগত দিকে, আমাদের পুরো প্রত্যেকটা সিস্টেমেটিক জায়গা থেকে পরিবর্তনটা আসলে খুবই জরুরি ছিল। জরুরি ছিল এই জন্যই যে তারা এভাবে প্রত্যেকটা জায়গায় নিজেদের লোক বসিয়ে রেখেছে এবং তারা এখনো তাদের দলকেই সেভাবে সার্ভ করছে। কারণ আওয়ামী লীগ প্রত্যেকটা রাষ্ট্রীয় যন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে রেখেছিল। তো সেই জায়গা থেকে খুবই আমি মনে করি যে আসলে খুবই প্রয়োজনীয় এখন আমাদের মেইন একটা এজেন্ডা হওয়া উচিত যে এই জায়গাগুলোকে দলীয়করণ মুক্ত করে এবং যেসব জায়গায় আওয়ামী লীগের লোকজন বসে আছে তাদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা, তাদের মানে বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে। মানে আরেকটি বিষয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এটা নিয়ে কথা হচ্ছে সাইফ মুস্তাফিজ, যে তারা গেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিশেষ মানে তার ওই সফর সঙ্গী হয়ে, তারা আসলে আলাদা হয়ে গেলেন কি করে? মানে এটা নিয়ে কথা হচ্ছে বেশ কয়েক জায়গায়, মানে সেটার কি কোনো ব্যাখ্যা পাওয়া গেছে? আমরা শুনেছি যে প্রধান উপদেষ্টার যে ভিসা আর আমাদের যাদের সফর সঙ্গে যারা আছেন, যারা দলগুলোর, তাদের ভিসা সম্ভবত ডিফারেন্ট এবং সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা নাকি চেষ্টা করেছিলেন তার সাথে ওনাদেরকে নেওয়ার জন্য, এই জন্য তিনি 10-15 মিনিট অপেক্ষাও করেছেন। কিন্তু সেখানকার সিকিউরিটি সিস্টেম তাদেরকে আলাদা নর্মাল যেই সিকিউরিটি সেটার মাধ্যমে তাদেরকে বাইরে নিয়ে এসছেন। তো সেই জায়গা থেকে একটু মানে কমিউনিকেশন বা তাদের মধ্যে যেভাবে তাদেরকে টেক কেয়ার করে নিয়ে যাওয়া উচিত ছিল অতিথি হিসেবে, সেটা হয়নি। সেই মিসম্যানেজমেন্টের দায়ভার তো প্রধান উপদেষ্টা বর্তমান যে সরকার আছেন তাদেরকে নিতে হবে। তবে আমি আশা করছি যে এর পরবর্তীতে আর যা যা হয় সেক্ষেত্রে তারা যেন সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখে এবং দূতাবাসগুলোতে যারা কাজ করছেন এবং সেখানে এই মানে বিষয়ে যারা কাজ করছেন তাদেরকে আসলে ভূমিকাটা ঠিকঠাক করে রাখতে হবে। জি, ওয়াদুদ ভূঁইয়া, মানে এটা তো এর আগেই আশঙ্কা করা হয়েছিল, কারণ এটা নিয়ে গণমাধ্যমেও খবর এসেছে যে একটা প্রস্তুতি তো সেখানে নিউ ইয়র্কে নেওয়া ছিল, যেটা আপনি নিজেও উল্লেখ করলেন যে বিভিন্ন জায়গা থেকে জড়ো করেছে বলে আপনি যেটি বলছেন, আপনি যেটি জেনেছেন। সরকার বলেছিল যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পাওয়ার মানে একটা আশ্বাস পাওয়া গেছে, যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা কর্তৃপক্ষগুলোর সঙ্গে তাদের কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, বাংলাদেশ কনসুলেটও সেটা সেইভাবে জাতীয় নেতাদের নিরাপত্তাগুলো বা সফর সঙ্গীদের নিরাপত্তাগুলো নিশ্চিত করবে। তারপরেও এরকম জাতীয় নেতারা অরক্ষিত হয়ে পড়ার আসলে কি কারণ দেখেন আপনি? এটার একটা কারণ হলো, মূলত আমরা যেটা জেনেছি, কতটুকু সত্য জানি না, এই যে 8 নম্বর গেট দিয়ে বের হওয়ার কথা ছিল আমাদের উপদেষ্টা সহ সবাইকে, সফর সঙ্গীকে 8 নম্বর গেট দিয়ে। সেখানে বিএনপি ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছিল ওনাদেরকে রিসিভ করার জন্য, কিন্তু অপরদিকে দেখা গেল ওনারা 4 নম্বর গেট দিয়ে বের হয়েছে। 4 নম্বর গেট দিয়ে বের হওয়ার কারণে 4 নম্বর গেটে আওয়ামী লীগের এই সারা ইউরোপ আমেরিকা থেকে জড়ো হওয়া সন্ত্রাসীরা বসেছিল। এখন প্রশ্নটা হলো, এই মেসেজ কে দিল যে যারা ওনাকে ওয়েলকাম করার জন্য, প্রতিনিধি দলকে ওয়েলকাম করার জন্য বিএনপি সহ যারা ওয়েট করছিল তাদেরকে বলা হলো 4 নম্বর গেট, কিন্তু 8 নম্বর গেট, কিন্তু প্রধান উপদেষ্টা এবং ওনার প্রতিনিধি দল বা এরা আমাদের নেতারা বের হলো 8 নম্বর গেট দিয়ে। এই বিভ্রান্ত হওয়ার কারণে এই যে আওয়ামী লীগ সুযোগটা পেয়েছে, কারণ যেখানে হামলাটা করেছে আপনি দেখাচ্ছেনও
সেখানে কিন্তু অন্য কোনো বিএনপি বা অন্য কোনো আমেরিকান ছিল না। বিএনপি সমর্থিত আমেরিকা যারা থাকে তারা ছিল না, তারা কিন্তু 8 নম্বর গেটে ছিল। এইখানে একটা মানে গ্যাপ হয়েছে। আর যদি সেখানে যারা অভ্যর্থনা জানাতে গিয়েছিল বিএনপি সহ, তারা যদি 4 নম্বর গেটেই থাকতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ এই সুযোগটা পেত না। না, এটা একটা কিন্তু এখানে তো আসলে নিরাপত্তাটা দেওয়ার কথা সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের, এবং সেই কর্তৃপক্ষকে জানানোর কথা আমাদের কনসুলেটের। যে এরকম একটা পরিস্থিতি আশঙ্কা বাংলাদেশ করছে বা বাংলাদেশ সরকার করছে, সেই জায়গায় আসলে কি দেখেন সাইফ মুস্তাফিজ? হ্যাঁ জি, অবশ্যই এখানে যারা আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ছিল, তাদের তো এই বিষয়টি অবশ্যই নিশ্চিত করা ছিল। সেখানে আমরা দেখেছি যে সেভাবে আসলে তারা দায়িত্ব পালন করেনি। এবং ভাই যেটা উল্লেখ করলেন যে কিছু মিস ইনফরমেশন তাদেরকে দেওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে এনসিপির যারা সমর্থক গোষ্ঠী আছেন, বিএনপির যারা সমর্থক গোষ্ঠী আছেন বা জামাতের যারা আছেন, তারা কিন্তু সেই গেটের বাইরে অপেক্ষা করছিলেন। কিন্তু ভিন্ন একটি গেট দিয়ে আনার ফলে সেখানে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর লোকজনরা সেখানে অপেক্ষা করছে এবং এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে। দেশের ভাবমূর্তি সংকটের কথা বলছেন অনেকেই। এরকম পরিস্থিতি যদি আসলে চলতে থাকে, সেটা তো দেশের জন্য নিশ্চয়ই কাম্য নয়। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো আসলে খুবই দুঃখজনক। কারণ হচ্ছে যে যেখানে আসলে আমাদের নিজেদের দেশকে আরো আমরা রিপ্রেজেন্ট করবো, আরো বড় পরিসরে নিয়ে যাব, জ্ঞান বিজ্ঞানের চর্চা থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে যেখানে আমরা আমাদের দেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার একটা ব্যাপার যেখানে আসছে, সেখানে আমরা আসলে মানে একদম মানে খুব বাজে জায়গার মানসিকগুলোর মতো, যেখানে মানে অসভ্য বর্বর জাতির একটা নিজেদেরকে হিসেবে প্রমাণ আমরা করছি। যেখানে একদল সন্ত্রাসী গ্রুপ অপেক্ষা করছে, আবার সেখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে যারা ভালোবাসে বা বাংলাদেশপন্থী মানুষজন আছে, তারা আবার তাদেরকে প্রোটেক্ট করা বা তাদের সাথে আবার একরকম বিরোধেও জড়িয়ে যাচ্ছে। তো এটা মোটেও বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা হচ্ছে না। তো সেখান থেকে আমি মনে করি যে যারা এরকম ঘটনা ঘটাচ্ছে, সেই দেশের সংশ্লিষ্ট দায়িত্বরত যারা আছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এই ঘটনাগুলো যেন বারবার না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। আমি আর একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটি সাক্ষাৎকার গতকাল প্রকাশিত হয়েছিল ভারতের পত্রিকা এই সময়তে। তো সেখানে বেশ কিছু প্রসঙ্গ এসছে যেটা আসলে আমরা ব্যথিত হয়েছি যে ওনার মতো একজন সিনিয়র লিডারের কাছ থেকে এই কিন্তু কথাগুলো এসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এটা অস্বীকার করেছেন যে জি, অস্বীকার করেছেন এবং আমাদের কাছেও কিছু প্রমাণ এবং তথ্য এসছে যে যারা সাক্ষাৎকারটি নিতে এসছেন তারা সহ তাদের ছবি এবং তাদের কিছু ফুটেজ আমাদের কাছে হাতে এসছে। আমি হয়তো আপনাকে চাইলে দিতেও পারি। তো সেই জায়গা থেকে আমাদের সেই জায়গাটা খুব হতাশাজনক এবং তিনি বারবার বলেছেন যে তিনি নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাচ্ছে। এছাড়াও এনসিপি কে নিয়েও উনি খুব বাজে একটি মন্তব্য করেছেন। তো এই জায়গাগুলো থেকে তার মতো সিনিয়র লিডাররা যখন আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলেন বা জাতীয় পার্টিকে ফিরিয়ে আনার কথা বলেন, তো এই জায়গাগুলো তো আসলে যে আওয়ামী লীগের দোসররা বাইরে আমাদেরকে এরকম করে আক্রমণ করছে, তারা আসলে এইরকম সিনিয়র লিডারদের থেকে এরকম আশ্বাস বা তাদের থেকে এরকম মন্তব্য শুনলে কিন্তু তারা আরো চাঙ্গা হবে। তারা কিন্তু 1 মিনিটও কিন্তু বসে নেই, তারা প্রতিদিন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, প্রতিদিন মিটিং করছে এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ কিন্তু ধীরে ধীরে আরো সংঘবদ্ধ হচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় তারা বিভিন্নভাবে হামলার করার চেষ্টা করছে। তো আমি মনে করি যে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের এরকম বড় একজন লিডারের থেকে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। তার এমন কোনো বক্তব্য আসা উচিত না যেটাই আসলে বাংলাদেশের যে জুলাই অভ্যুত্থান সেটিকে আসলে বিতর্কিত করে, এবং তিনি আরো দায়িত্বশীল হবেন এবং আমার মনে হয় যে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তিনি সবগুলো রাজনৈতিক দলের হয়ে একসাথে হয়ে তিনি কাজ করবেন, বরঞ্চ বিভাজন সৃষ্টি যেন তিনি না করেন, সেটা আমার আহ্বান থাকবে। জি, ওয়াদুদ ভূঁইয়া, আপনার মন্তব্য প্রত্যাশা করছি। এই ব্যাপারে আমার বক্তব্য হলো, মহাসচিব তো অস্বীকার করেছেন, পাশাপাশি যদি এর কিঞ্চিত পরিমাণও সত্যতা থাকে, তার জন্য আমি জামাত ইসলামের ভূমিকাকে দায়ী করব। যেখানে আমাদের এখন নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার দরকার এবং আমাদের ফ্যাসিস্ট সরকার বা বিদায়ী সরকার, পতিত সরকারকে প্রতিহত করার জন্য
অঙ্গীকারবদ্ধ থাকা দরকার। সেখানে এখন তারা মাঠে আন্দোলন করছে, একদিকে আন্দোলন করছে, আরেকদিকে 300 আসনের প্রার্থী দিয়ে অমুক ভাইকে পাল্লা মার্কায় ভোট দিন এবং পাল্লা মার্কায় ভোট দিলে বেহেস্তে যাবেন, বেহেস্তের টিকিট বিক্রি করছে। আবার আন্দোলন করছে, নির্বাচন বর্জনের কথা বলছে, ঠেকানোর কথা বলছে। এইসব কারণেই কিন্তু ফ্যাসিস্টদের বিষয়টা, আওয়ামী লীগের বিষয়টা আলোচনায় চলে আসছে, বা আওয়ামী লীগ নিজেরাই এখন একটা স্পেস পেয়ে যাচ্ছে, একটা সুযোগ পেয়ে যাচ্ছে, যে স্পেসটা আমরা করে দিচ্ছি। আমরা কারা, বিশেষ করে জামাতের উচিত মাঠে চলে যাওয়া, আন্দোলনে চলে যাওয়া। এই সরকারের বিরুদ্ধে তো বিষয়ে তো আন্দোলন করার দরকার ছিল না, যেখানে আলোচনার টেবিল চলছে। এখনও আপনার এই যে ঐক্যমত্যের সংস্কার কমিশনের আলোচনা অব্যাহত আছে, 15 দিন এটাকে বর্ধিত করা হয়েছে। তারা আলোচনার টেবিলের বাইরে গিয়ে ওনারা রাজপথে বিক্ষোভ করা তো ঠিক হয়নি। এই কারণে, এই আন্দোলনের কারণেই আওয়ামী লীগ বুঝতে পারলো যে এরা দ্বিধাবিভক্ত। যারা আমাদেরকে তাড়িয়েছে, যারা ফ্যাসিস্ট হিসাবে আমাদেরকে তাড়িয়েছে, যারা গুলি খেয়েছে, যারা জীবন দিয়েছে, তারা এখন ঐক্যবদ্ধ নাই। অতএব এই ফাঁকে আমরা ঢুকতে হবে। সেই জন্যই কিন্তু আসলে আওয়ামী লীগ আসছে এবং আওয়ামী লীগের নামটা আলোচনাও আসছে। এটা বিদেশিরাও বলছে যে মানে ইনক্লুসিভ ইলেকশনের কথা বিন করা মানে হলো সকল দলকে এনে কথা বলার জন্য। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ একটা গুপ্ত দলের নামে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। সেটার নাম সম্ভবত তারা দিচ্ছে এরকম যে জাতীয় লীগ, এবং আগামী কিছুদিনের মধ্যে সেই জাতীয় লীগ আপনার নিবন্ধন পাওয়ার সম্ভাবনা আছে। অথবা অন্য কোনো ব্যানারে, অন্য কোনো সামাজিক স্বতন্ত্র ব্যানারে তারা একটা সংগঠনের নাম দিয়ে নির্বাচন করার সম্ভাবনা দেখা দিয়েছে। এই দুঃসাহস তারা দেখাতো না যদি এনসিপি, জামাত ইসলাম এবং আমরা আমাদের বৈপরীত্য আচরণ যদি না হতো, তাহলে কিন্তু এই সুযোগ পেত না। অনেক অনেক ধন্যবাদ ওয়াদুদ ভূঁইয়া। আমাকে শেষ করতে বলা হচ্ছে। এস এম সাইফ মোস্তাফিজ, আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্যে সংবাদ যোগে আজকে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।